আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বিরোধীরা সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চায় প্রধানমন্ত্রীর প্রশ্ন। যুক্তরাষ্ট্রকে নিজেদের মানবাধিকার লঙ্ঘনে নজর দেওয়ার পরামর্শ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাৎ পাচার মামলায় অভিযোগ গঠনের শুনানি, ২রা জুন জামিনের মেয়াদ বৃদ্ধি। প্রতারণা ও জালিয়াতির মামলায় মিল্টন সামাদ্দার ৩ দিনের রিমান্ডে, মৃত্যু সনদ জাল সহ নানা অপরাধের অভিযোগ। ১ মাস টানা তাপপ্রবাহের পর চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে কক্সবাজার, রাঙ্গামাটি ও সিলেটে ৫ জনের মৃত্যু। ভোট বর্জন করা দলগুলোর বহু প্রার্থী উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বললেন ইসি আলমগীর। নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রভাব ঠেকাতে সংসদ সচিবালয়ের চিঠি। এবং অপচনশীল পলিথিন প্লাস্টিক ব্যবহারে পরিবেশে মারাত্মক ক্ষতিকর প্রভাব, পাট থেকে তৈরি সোনালী ব্যাগে আশার সঞ্চার। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। দেয়ালে হাতে লেখা নোট দিয়ে স্মৃতি রোমন্থন করার খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এই সরকারকে উৎখাত করে বিরোধীরা কাকে ক্ষমতায় আনতে চায় প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরবর্তীতে কে সরকারে আসবে তা ঠিক নেই বলে বিরোধীদের আন্দোলনে সাড়া পাচ্ছে না। থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, যুক্তরাষ্ট্র যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, ওই দেশের সরকারের সেদিকে নজর দেওয়া উচিত। দেখুন সহকর্মী নীলাদ্রি শেখরের রিপোর্টটি। বাংলাদেশ থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর। ২ শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক, সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। আদ্যপান্ত তুলে ধরে এই সফরে প্রতিবেশী দুদেশই লাভবান হওয়ার পাশাপাশি সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। আরেকটা ব্যাপারেও আমাদের ক্ষতিগ্রস্ত করে গেছে বিএনপি, সেটা যেমন মিয়ানমারের যে গ্যাস, এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে, কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায়, ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে। আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেব, কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে, আমাদের একটা অংশ রেখে আমরা দেব, এবং সেটা চাইলে আমরা পেতাম। যদি পেতাম তাহলে কিন্তু আজকে আমার এই চট্টগ্রাম ওই অঞ্চলে কোনো গ্যাসের অভাবই হতো না, কারণ এখানে এত পরিমাণ গ্যাস, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। যার ফলাফলটা কি, সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী যারা সারা বিশ্বের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে তাদের নিজ দেশের দিকে দৃষ্টি দিতে বলেন। আমেরিকায় তো প্রতিনিয়ত মানুষ খুন করা, একটা ঘরের ভিতরে যে একটা ছোট বাচ্চা ছেলে মা ধরে রাখছে, তাকে গুলি করে ফেলে দিল পঙ্গু। সে কি প্রেসিডেন্টকে কি বলছে যে চলতেও পারে না, হাঁটতেও পারে না, সে প্রেসিডেন্টকে নাকি থ্রেট করছে, ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করলো। এমন কোনো দিন নাই বোধহয় আমেরিকায় ঢুকে যে গুলি করে মানুষ না মারছে। তো তাদের সেদিকে নজর দেওয়া উচিত, যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত, নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে তারা চুপ কেন, এখন কথা বলে না কেন, বা তারা ব্যবস্থা নেয় না কেন, বা এতগুলি সংস্থা, সেই সাংবাদিক থেকে শুরু করে সবার জন্য তো বিরাট বিরাট আন্তর্জাতিক সংস্থা, কিছু হলে বাংলাদেশে কিছু হলেই তো তারা খুব সোচ্চার, এখন কেন চুপ? উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। টানা চতুর্থবার সরকার গঠন করল আওয়ামী লীগ।
তারপরও অনেকেই সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে, বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম। প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, দেশে খাদ্যের অভাব না থাকলেও অতি মুনাফার জন্য যারা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে তারা নজরদারিতে আছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য সভাপতি মণ্ডলী মনোনয়ন করা হয়। পরে বাংলাদেশ কর্ম কমিশনে 2023 সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপিত হয়। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপনের পর শুরু হয় শোক প্রস্তাবের উপর আলোচনা। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আব্দুল হাই ঝিনাইদহে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ঝিনাইদহতে সবসময় অস্ত্রের ঝনঝনানি, আন্ডারগ্রাউন্ড পার্টি বেশিরভাগ লোকই কিন্তু বিএনপিই করতো। আবার কারণ সেখানে প্রতিনিয়ত আমাদের নেতা কর্মীদের উপরে হামলা হতো। কত লাশ যে পড়েছে তার হিসেব নেই। বিশিষ্ট ব্যক্তিত্বকে পর্যন্ত হত্যা করে, আমাদের নেতা কর্মীদের হত্যা করে, সেই অবস্থা। সেই সময় আমরা আমাদের দলের থেকে টিম করে করে যেখানে যেখানে আমাদের কর্মীরা নির্যাতিত সেখানে আমি সবাইকে পাঠাতাম তাদের পাশে দাঁড়ানোর জন্য। যারাই যেত তারাও কিন্তু হামলার শিকার হতো, কখনো বোমা, কখনো এগুলির শিকার হতো। আমি নিজেও এ ধরনের হামলার শিকার হয়েছি। কাজে সেই অবস্থার মধ্য দিয়ে সংগঠনকে গড়ে তুলে নিয়ে এসেছিলেন আব্দুল হাইয়ের মতো এরকম সাহসী নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছিলেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের জন্য সংরক্ষিত তহবিলের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 2রা জুন। অভিযুক্ত অন্যদেরও জামিন মঞ্জুর করেন বিচারক। পরে সাংবাদিকদের ডক্টর ইউনূস বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্য মিথ্যা বিচারের ভার তিনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় চার্জ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবার আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনানির জন্য রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও চার্জশিটের সার্টিফাইড কপি না পাওয়ায় শুনানি পেছানোর আবেদন করেন ডক্টর ইউনূসের আইনজীবী। জামিন ও শুনানি পেছানোর আবেদন করেন বাকি 13 অভিযুক্তের আইনজীবীরা। দুপক্ষের বক্তব্য শুনে চার্জ গঠনের শুনানির দিন পিছিয়ে দেন আদালত। 1 কোটি মানুষকে যেখানে ব্যাংকের মালিক বানানো হয়েছে সেখানে অর্থ আত্মসাৎ কিভাবে হতে পারে এমন প্রশ্ন তোলেন ডক্টর ইউনূস। 97% মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল। সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে। আমি একজন কর্মচারী মাত্র, সেটা আপনারা জানতেন। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই, আপনারা দেখেছেন। আমি 1 কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। চুষবো কোথার থেকে? ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ, আদালত নিয়ন্ত্রণ করছে সরকার। সমস্ত মামলার ডেট দেওয়া হলো কুরবানি ঈদের পরে, আর আমাদের ডেট দেওয়া হলো জুন মাসের 2 তারিখে। তাও অনেক অনুরোধ করে। এই হচ্ছে সমস্ত কিছু। তবে বিচার কাজকে ভিন্ন দিকে নিতে ইউনূসের আইনজীবী মনগড়া অভিযোগ করছেন বলে দাবি করেন দুদকের আইনজীবী। তার পক্ষের যিনি আইনজীবী আছেন তিনি বলছেন তার কাছে কাগজপত্র নেই, তিনি প্রস্তুত নন। আমরা বলেছি যে আপনারা এই প্রফেসর সাহেবের মামলায় এসছেন, নিশ্চয়ই আপনারা প্রস্তুত হয়ে এসছেন এবং আপনাদের প্রস্তুতি থাকা উচিত ছিল।
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের জন্য সংরক্ষিত তহবিলের লভ্যাংশের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে ১ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেয় দুদক। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে ৫ই মে থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তখন তীব্র এবং অতি তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পাবেন দেশবাসী। ইতিমধ্যে কালবৈশাখী ঝড় বজ্রপাতে কক্সবাজার, সিলেট ও রাঙামাটিতে ৫ জনের মৃত্যু হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্বাংশে আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্টে। এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসের আরও দুদিন, সব মিলিয়ে ১ মাসের বেশি সময় অতি তীব্র ও তীব্র তাপপ্রবাহে আক্রান্ত দেশ। আবহাওয়ার রেকর্ড বলছে এর আগে এত দীর্ঘ সময় এবং এত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপপ্রবাহের রেকর্ড নেই। এমন অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি সহ বিভিন্ন স্থানে বুধবার রাত থেকে বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে। প্রচণ্ড গরমের পর বৃষ্টির সঙ্গে ছিল বাতাস ও বজ্রপাত। আবহাওয়া অফিস বলছে, মূলত দেশের পূর্ব অংশ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে পশ্চিমের রাজশাহী, খুলনা ও যশোরে বৃষ্টি হবে। মে মাসের ৪ তারিখের পর থেকে চলমান যে তাপদাহ, সেই তাপদাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। এর আগ পর্যন্ত কিন্তু তাপদাহ পশ্চিমাঞ্চলগুলোতে থাকার সম্ভাবনা আছে। এই প্রথম পুরা এপ্রিল মাস এবং মোটামুটি বাংলাদেশের সিলেট বিভাগ বাদ দিয়ে বাকি সব অঞ্চলগুলোতে তাপদাহ অবস্থার মধ্যে ছিল। আবহাওয়াবিদদের আশঙ্কা ৫ মে থেকে ১১ই মে সারা দেশে ৩ থেকে ৫টি তীব্র এবং ১ থেকে ২টি অতি তীব্র কালবৈশাখীর কারণে বজ্রসহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হবে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ৪ তারিখ পর্যন্ত দেশের ঢাকা বিভাগের পূর্বের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো সহ সিলেট, চট্টগ্রাম, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের পূর্বাঞ্চলগুলো আপাতত বৃষ্টিপাত হতে থাকবে এবং আস্তে আস্তে ৪ তারিখের পর থেকে সারা দেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেই সাথে কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। যে পূর্বাভাস আমরা রেডি করেছি মে মাসের জন্য, বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপে পরিণত হতে পারে। ১১ তারিখের পর থেকে কিন্তু বাংলাদেশের যে ভূখণ্ড আছে সে ভূখণ্ডে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে। যখন সাগরের লঘুচাপে সৃষ্টি হতে থাকবে তখন কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে থাকবে, তখন কিন্তু তাপমাত্রা আবার বৃদ্ধির দিকে চলে যাবে। আবহাওয়া অফিস বলছে, মধ্য মে থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তখন দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ আবারও বাড়তে পারে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আদালতের নির্দেশ মেনে তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত কোথাও মানা হয়েছে, আবার কোথাও মানা হয়নি। এ নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ছিলেন অভিভাবক এবং শিক্ষার্থীরা। শনিবার মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং রোববার সারা দেশের প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। আরও জানাচ্ছেন মুস্তাফা মল্লিক। ঈদের ছুটি শেষে যে মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে, সে সময় থেকেই তীব্র গরমের বিরল। প্রথম দফায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পরে স্কুল খোলা ও বন্ধ নিয়ে দেখা দেয় অব্যবস্থাপনা। এ অবস্থায় বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত দেন আদালত। শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে প্রথমে আপিল করার পক্ষে থাকলেও পরে আদালতের নির্দেশ মানতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্দেশ দেয়। এই নির্দেশ প্রতিষ্ঠানগুলোতে পৌঁছতে সময় লাগায় কোনো প্রতিষ্ঠান বন্ধ ছিল, আবার কোনো প্রতিষ্ঠানে পাঠদান হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা হয়েছে। গরমের কারণে আসতে সমস্যা হয়েছে, বাট পরীক্ষা দিতে ভালোই হয়েছে। আমাদের আজকে রিটেক एग्जाम রিটেক एग्जाम। মিরপুরের ঢাকা কমার্স কলেজে শিক্ষা কার্যক্রম হয়েছে। ঢাকার ৭ কলেজের মধ্যে বেশিরভাগ বন্ধ থাকলেও সরকারি তিতুমির কলেজের কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে এমন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান হয়েছে।
ক্লাসের ভিতর এসির জন্য ঠান্ডা লাগছে, বাইরে একটু গরম। এসি আছে, তাই আমরা অনেক শান্তিতে ক্লাস করতে পারি। শিক্ষকরা বলছেন গরমে যারা আসেনি তাদের জন্য আছে অনলাইন কার্যক্রম। উপস্থিতিটা হচ্ছে আমি বলবো যে মোটামুটি ভালোই আছে, কারণ বাচ্চারা তো পড়ালেখা ছাড়া একটু দূরে চলে যাচ্ছে, বাচ্চাদের কন্ট্রোল করতে পারছে না বাসায়। স্কুল অ্যান্ড বাসা এর ভিতরে আসলে গ্যাপ রাখলেই বাচ্চারা বিভিন্ন ধরনের ডিভাইস, বিভিন্ন ধরনের অন্য ধরনের অ্যাক্টিভিটিসে তারা চলে যায়। তো ওই সেন্স থেকে আমরা উইথ দ্য অল রেসপেক্ট অফ গভর্নমেন্ট, অল রেসপেক্ট অফ কোর্ট, আমরা অফলাইন অনলাইন দুটাতেই আমরা আছি। স্কুলের অভিভাবকদের অনেকেই শ্রেণীকক্ষে পাঠদানের পক্ষে। স্কুলে কোনো পড়া ওরা ভিডিও কলে পড়ছে যেটা, সেটাও পাঠাচ্ছে, স্কুলেও এসি দিচ্ছে, তো এভাবেই যতটুকু পারা যাচ্ছে। কিছু কিছু বাচ্চারা তো অসুস্থ হয়ে পড়ছে, তাও আসতে হয়, কি করব, 2 দিন যেহেতু রানিং রেখেছে, বাচ্চাদেরকে একদম বন্ধ করে দিলে তো আসলে পড়ালেখা হচ্ছে না। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং রোববার থেকে সারা দেশের প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, যেসব দল কিংবা ব্যক্তি জনসমর্থন থাকে না তারাই ভোট বর্জন করে। তবে যারা 7 জানুয়ারি ভোট বর্জন করেছিল সেই দলগুলো বহু প্রার্থী উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মোহাম্মদ আলমগীর। ভোটে প্রিজাইডিং অফিসার নিরপেক্ষ না থাকলে প্রার্থী অভিযোগ করলেই বদল করা হবে তাকে। রিপোর্টে আরও জানাচ্ছেন সোমা ইসলাম। 8 মে শুরু হচ্ছে প্রথম দফার উপজেলা ভোট। নির্বাচন সুষ্ঠু করতে দেশ জুড়ে সফর করছে ইসি, করছে দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক। বার্তা দেওয়া হচ্ছে একটাই, সব পক্ষের নিরপেক্ষতা। বিভিন্ন এলাকায় গিয়ে উপজেলা ভোটের মাঠের চিত্র দেখে এসে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানালেন, জাতীয় সংসদ নির্বাচনের থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বেশি সদস্য থাকবে কেন্দ্রে। নির্বাচন তো একটা কষ্টের কাজ। নির্বাচন করতে গেলে শারীরিক পরিশ্রম করতে হয়, আর্থিক খরচ করতে হয়, মানসিক কষ্ট করতে হয়, 3 ধরনের কষ্ট করতে হয়। তো এখন একজন প্রার্থী স্বাভাবিকভাবেই ওনার কিন্তু একটা প্রি-ইভ্যালুয়েশন করে যে আমি এই যে নির্বাচনে দাঁড়াবো, আমার কি জনসমর্থন আছে কি না, আমি কতটা ভোট পেতে পারি। যদি একজন প্রার্থী মনে করে যে আমার ভোট পাওয়ার সম্ভাবনাই নেই, জেতার সম্ভাবনা নেই, তাহলে তো প্রার্থীরা সেখানে নির্বাচন করে না। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি দেখা যায় কোনো প্রিজাইডিং অফিসার নিরপেক্ষ নয় বলে অভিযোগ আসে, এটা প্রমাণের প্রয়োজন নেই। যে কোনো ক্যান্ডিডেট যদি বলে যে এই প্রিজাইডিং অফিসার বা সরকারি প্রিজাইডিং অফিসারে আমাদের আস্থা নাই, উনি অমুকের আত্মীয় বা ওনার ওই পক্ষে উনি কাজ করেছে, তাহলে এটা কোনো প্রমাণ ছাড়াই তাকে বাদ দিতে হবে। ভোটে মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে সংসদে পাঠানো হয়েছে চিঠি। ইসি বলছে 7 জানুয়ারির ভোটের অভিজ্ঞতা উপজেলা ভোটে তাদের পরিপক্ক করেছে। স্পিকারের দৃষ্টিতে আনবেন এবং উনি যাতে সংসদের সকল সংসদ সদস্যদের এই ব্যাপারে আমাদের যে বার্তাটা কি এবং আমরা কী ধরনের নির্বাচন চাই সেটা যেন পৌঁছে দেন এবং মাননীয় মন্ত্রী এমপিগণ যেন সেটা মেনে চলেন। বার্তাটা হলো যে আপনারা দয়া করে আপনার আত্মীয়স্বজন থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু কোনো রকম প্রভাব বিস্তার করার চেষ্টা, অবৈধ প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না। উপজেলা ভোটে জাতীয় নির্বাচনের চেয়েও বেশি ভোটার উপস্থিত হবে বলে আশা করছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সচিব কমিশনের সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কর খেলাফি, ঋণ খেলাফি এবং অর্থ পাচারকারীরা একই ব্যক্তি, তাদেরকে প্রশ্রয় না দিয়ে সরকারের উচিত শাসন করা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর আলোচনায় এই পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। জোর করে ব্যাংক একীভূত করার চেয়ে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার দিকে মনোযোগী হওয়ার কথা বলেন তিনি। রিজভী নওয়াজের রিপোর্ট। অর্থ বাণিজ্য বিষয়ে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ERF এর আয়োজনে আলোচনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। পুরানো পল্টনে সংগঠনের অফিসে প্রশ্নোত্তরে তিনি বলেন, বারবার তফসিল করার সুযোগ দেওয়ার কুফল হল ব্যাংকিং খাতে অর্থের সংকট। সেই সংকট কাটাতে টাকা ছাপিয়ে বা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে বাজারে মুদ্রা যোগান দিতে হচ্ছে সরকারকে। মনে হয় এই পুনঃ তফসিলের কারণে ব্যাংকিং খাতে এখন অর্থের টান পড়েছে। এই জন্য বাংলাদেশ ব্যাংকে হয় ছাপাইয়া অথবা ট্রেজারি বন্ডে টাকার যোগান দিতে হচ্ছে। এর ফলে ইনফ্লেশন থেকেই যাচ্ছে।
যখন কেউ খুব শক্তিমান কেউ এটা বুঝাতে পারবেন যে এটা কমানোর উপায় হলো খেলাপি ঋণ আদায় করা। খেলাপি আদায় করলেই আবার রিভলভিং হইতে থাকবে, আপনার প্রিন্ট করার দরকার হবে না, কিন্তু সেরকম লোক বাই করতে পারবে। যদি একজন মাননীয় মন্ত্রী বলেন যে না মানুষ তো ভালো আছে, তাহলে তাকে বুঝাতে হবে। আপনারাই পারবেন, আমরা তো পারবো, আপনারাই পারবেন যে না হয়তো ভালো নেই। যদি তার বেতন মজুরি যদি বেড়ে থাকে শতকরা 6 বার ইফ এট অল, আর যদি মূল্যস্ফীতি শতকরা 10 ভাগ হয়ে থাকে তাহলে ভালো থাকবে কি করে। অর্থ পাচার বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন তিনি। ফরাসউদ্দিন বলেন, জোর করে ব্যাংক একীভূত করা ঠিক হবে না। ভোজ্য তেলের আমদানিকারক 1 জন বা 2 জন বা 3 জন আসে, তারা তো সরকারের জানা, তারা তো সরকারের সখা, তাদেরকে সহায় না করে কিছুদিন শাসন করি, ঋণ খেলা, কর খেলা এবং কি বললাম যে একই সূত্রে কথা, এদেরকে আমার মনে হয় যে সুযোগ দেওয়া দরকার নেই। তারা যখন বুঝবে যে শাসক কুলের চক্ষু লাল হয়ে গেছে, তখন দেওয়া ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকে সাংবিধানিক ক্ষমতা দেওয়া, জনবল বৃদ্ধি এবং গভর্নরের মেয়াদ 6 বছর করার পরামর্শ দেন সাবেক এই গভর্নর। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রতারণা এবং মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে 3 দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিল্টন সামাদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি 7 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উনিশ শতকে পলিথিন এবং প্লাস্টিক জাতীয় পণ্যের প্রচলন বিশ্বে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। তবে অপচনশীল এসব পলিথিন এবং প্লাস্টিক দ্রব্যের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। একবার ব্যবহৃত পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পাট থেকে তৈরি ব্যাগ প্লাস্টিক দূষণ রোধে নতুন আশার সঞ্চয় করেছে। প্রিয় দর্শক, পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ নিয়ে দেখুন আলিম আল রাজি রিপোর্টটি। বর্তমানে বিশ্বব্যাপী একটি ভয়াবহ সমস্যার নাম পরিবেশ দূষণ। শিল্পায়ন, নগরায়নের সাথে সাথে বিভিন্ন ধরনের দূষণে জর্জরিত পরিবেশ ও জীববৈচিত্র্য। এসব দূষণের মধ্যে প্লাস্টিক দূষণ অন্যতম। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে প্রচুর পরিমাণে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দ্রব্য ব্যবহৃত হচ্ছে। ব্যবহার শেষে এসব পচনশীল দ্রব্যের বেশিরভাগের গন্তব্য হয় ড্রেন, পুকুর, লেক, নদী, এমনকি সাগরে। প্লাস্টিক দূষণের কারণে মাটির জৈবিক গুণাবলী নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ জীববৈচিত্র্য। এছাড়া মাটি, পানি ও বাতাসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে ভয়ানক মাত্রায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য একবার ব্যবহৃত প্লাস্টিকের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের সেলুলোজ ভিত্তিক পলিথিন প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে নতুন আশার সঞ্চার করেছে। পাটের আঁশ থেকে প্রাপ্ত সেলুলোজ ব্যবহার করে বায়োডিগ্রেডেবল পলিথিন তৈরিতে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। সহজে পচনযোগ্য এই পলিথিনের ব্যাগ সহজেই মাটির সাথে মিশে যায়। সোনালী ব্যাগ হিসেবে পরিচিত এই পরিবেশ বান্ধব পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেলে একদিকে যেমন প্লাস্টিক দূষণ হ্রাস পাবে, অন্যদিকে ফিরবে সোনালী আঁশ খ্যাত পাটের হারিয়ে যাওয়া সুদিন। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, গাজায় বিরতির পর ফিরে এলাম।
ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। রাজধানী তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ব্লু স্কাই স্কুলে ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের 145তম শাখা চালু হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি, বাফা ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী তাহমিদা হান্নান। সেই সময় ছিলেন ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আবু জাফর চৌধুরী, পরিচালক অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন খান মোহাম্মদ নজিব, ম্যানেজিং ডিরেক্টর শামসুন নাহার জাফর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম এবং অন্যরা। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। গাজায় দীর্ঘদিনের সংঘাতের কারণে খাদ্য সংকট ক্রমেই তীব্র হয়ে উঠেছে। সংঘাতের পর বুধবার প্রথমবারের মতো জর্ডান থেকে ত্রাণ প্রবেশের জন্য ইরেজ ক্রসিং খুলে দেওয়া হয়েছে। আইসিসির গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে বাইডেনের সাথে ফোন আলাপ করেছেন নেতানিয়াহু। লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আন্দোলনরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অনুষ্ঠিত হল চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠক। সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বৈঠকে চুক্তির অধীনে চলচ্চিত্র আমদানি রফতানি সহ 11টি প্রস্তাব উত্থাপন করেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। তথ্য প্রযুক্তির আগে হাতে লেখা চিঠিতে মনের ভাব প্রকাশ করত মানুষ। বর্তমান সময়ে হাতে লেখা চিঠি কিংবা ছোট বার্তা দিয়ে তথ্য আদান প্রদান চিন্তায়ও আসে না। তবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একবারে দেখা গেল ভিন্ন চিত্র। সেই বারের দেয়াল এবং ছাদ জুড়ে শত শত হাতে লেখা নোট ঝুলছে। নোটগুলো স্থানীয় ভাষায় লেখা, বিশেষ করে প্রিয়জনের স্মৃতি রোমন্থন করে শুভেচ্ছা, অঙ্কন, স্থান সম্পর্কে চিন্তাভাবনা এবং কিছু রাজনৈতিক বার্তাও লেখা থেকে নোটগুলোতে। 90-এর দশকের মাঝামাঝি থেকে কয়েক দশক ধরে বিদেশি পর্যটকদের একটি প্রিয় আড্ডাস্থল এই বার। বার কর্তৃপক্ষ জানিয়েছে, যে সকল অতিথি এবং দর্শনার্থী আসেন তারাই বারটির ছবি ও ভিডিও প্রকাশ করে পরিচিতি তৈরি করেছেন। এবারে কৃষি সংবাদ। বোরো মৌসুমে স্বল্পমেয়াদী জাত ব্রি হাইব্রিড ধান আটের আবাদ করে লাভবান হয়েছেন কুষ্টিয়ার চাষি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বোরো মৌসুমের জন্য স্বল্পমেয়াদী হাইব্রিড ধান আটের বয়সকাল 145 দিন থেকে 148 দিন হওয়ায় ওই একই জমিতে আউশ ধানের চারাও রোপণ করা যায়। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রচণ্ড দাবদাহে গাইবান্ধায় ভূগর্ভস্থ পানির স্তর নামছে। বিশেষ করে বরেন্দ্র এলাকায় পানির সমস্যা তীব্র আকার ধারণ করেছে। সুপেয় ও গৃহস্থালির কাজে ব্যবহার করার মতো পানির সংকটে দুর্ভোগে রয়েছেন মানুষ। বাড়ছে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। দাবদাহের পাশাপাশি দখল, দূষণে নদী, খাল, বিল ধ্বংস করা এবং পানির অপব্যবহার এর অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবার একটি শোক সংবাদ। চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ রুম এডিটর আজাদ বিশ্বাসের বাবা
বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হালিম বিশ্বাস মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বনপাড়িল গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। হালিম বিশ্বাস দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মাগরিবের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। চট্টগ্রামে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ শুরু হবে সন্ধ্যে ৬টায়। এই সিরিজ দিয়ে ২০২৪ টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টাইগাররা। আইসিসি র্যাঙ্কিংয়ে ১২তে জিম্বাবুয়ে আর ৯ নম্বরে আছে বাংলাদেশ। সাকিব মুস্তাফিজকে ছাড়াই প্রথম টি-20-র জন্য প্রস্তুতি সেরেছে টিম টাইগার্স। নতুন স্পিন কোচ মুস্তাকের অধীনে রিশাদ সহ অন্য স্পিনাররা কাটাচ্ছেন দুর্দান্ত সময়। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাওয়ার আগে ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম আরও একবার। বিরোধীরা সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চায় প্রধানমন্ত্রীর প্রশ্ন। যুক্তরাষ্ট্রকে নিজেদের মানবাধিকার লঙ্ঘনে নজর দেওয়ার পরামর্শ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাৎ পাচার মামলায় অভিযোগ গঠনের শুনানি ২রা জুন, জামিনের মেয়াদ বৃদ্ধি। প্রতারণা ও জালিয়াতির মামলায় মিল্টন সামাদ্দার ৩ দিনের রিমান্ডে, মৃত্যু সনদ জাল সহ নানা অপরাধের অভিযোগ। ১ মাস টানা তাপপ্রবাহের পর চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে কক্সবাজার, রাঙামাটি ও সিলেটে ৫ জনের মৃত্যু। ভোট বর্জন করা দলগুলোর বহু প্রার্থী উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বললেন ইসি আলমগীর। নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে সংসদ সচিবালয়ের চিঠি। এবং অপচনশীল পলিথিন প্লাস্টিক ব্যবহারে পরিবেশের মারাত্মক ক্ষতিকর প্রভাব, পাট থেকে তৈরি সোনালী ব্যাগে আশার সঞ্চার। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।